অবশেষে জামায়াতে যোগ দিলেন রুমিন ফারহানা। তারেকের বাপের ক্ষমতা নেই, রুমিনকে আটকাবে, প্রকাশ্যে হুঙ্কার। বিএনপি থেকে বহিষ্কারের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এই যোগদানের মধ্য দিয়ে তিনি শুধু দল বদল করেননি, বরং প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সরাইল উপজেলার এক বিশাল জনসভায় রুমিন ফারহানা বলেছেন, তারেক রহমানের বাপের ক্ষমতা নেই আমাকে নির্বাচন থেকে আটকাতে। আমি জনগণের ভোটে জিতব, আর এই জয় হবে বিএনপির অহংকারের পরাজয়। বিএনপি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়, কিন্তু রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। সেই দিনই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসে, যা রুমিনকে আরো উত্তেজিত করে তোলে। তিনি তখনই বলেছিলেন, এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। বহিষ্কারের পর থেকেই রুমিন ফারহানার রাজনৈতিক গতিবিধি নজর কাটছিল। তিনি বিএনপির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন এবং জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে খবর পাওয়া যায়। আজ সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করেন। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ তাকি উসমানী সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রুমিন বলেন, আমি বিএনপিতে ছিলাম, কিন্তু দলের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা বোঝেনি। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের সমন্বয় ঘটাতে পারে। আমি এখানে এসেছি জনগণের জন্য লড়াই করতে। জনসভায় হাজার হাজার সমর্থক জড়ো হয়। মঞ্চে দাঁড়িয়ে রুমিন ফারহানা তার বক্তব্যে বিএনপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করে ভেবেছে আমি চুপ করে থাকবো, কিন্তু তারেক রহমান লন্ডনে বসে ফোন করে নির্দেশ দেন আর দেশের মাটিতে জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখতে চান। আমি বলছি, তার বাপের নামে দল চালানো যায় না। আর আমার বাবা অলি আহাদ স্বাধীনতার জন্য লড়েছেন, আমি তার স্বপ্ন পূরণ করব। তারেক রহমানের কোনো ক্ষমতা নেই আমাকে আটকাবে। আমি ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জিতব, আর এই জয় হবে তারেকের অহংকারের কবর। জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সাহসী নেত্রী। তার যোগদান আমাদের শক্তি বাড়াবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তার পক্ষে পূর্ণ সমর্থন দেব। এটা শুধু একটা আসনের লড়াই নয়, এটা বিএনপির ভুল নীতির বিরুদ্ধে জনগণের বিদ্রোহ। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই যোগদানকে রাজনৈতিক আত্মহত্যা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রুমিন ফারহানা বিএনপির সুবিধা নিয়ে এখন জামায়াতে গেলেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু জনগণ বুঝবে কে সত্যিকারের দেশপ্রেমিক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো শক্তিশালী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ত্রিমুখী লড়াইয়ের সূচনা করেছে। জামায়াত সমর্থিত রুমিনের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করে বলেন, রুমিনের হুঙ্কারে এলাকায় হইচই পড়ে গেছে। অনেকে বলছে বিএনপি তাকে আটকাতে পারবে না। এদিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজে লাইভে এসে বলেছেন, আমি ভয় পাই না, জনগণ আমার সঙ্গে আছে। এই নির্বাচন আমার জন্য শুধু আসন জয় নয়, এটা একটা বিপ্লবের শুরু। রাজনীতির এই নাটকীয় মোড় ঘুরে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটা রুমিনের সাহস, কেউ বলছেন রাজনৈতিক সুবিধাবাদ। কিন্তু একটা বিষয় স্পষ্ট, ব্রাহ্মণবাড়িয়া 2 এখন থেকে হট সিট। নির্বাচনের আগে আরো কি কি নাটক দেখা যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন। রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে নির্বাচন কমিশন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানায় বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। তাদের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দুপুর 12টায় নির্বাচন ভবনের সামনে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আজকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব। 30 আসনের মধ্যে 27টিতে
প্রার্থী ঘোষণা এনসিপির। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতার ভিত্তিতে পাওয়া 30টি সংসদীয় আসনের মধ্যে 27টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি 3টি আসনের প্রার্থী খুব শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনে দলের প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারগুলোতে এনসিপির প্রার্থীদের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চাওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনের সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাওয়ারি এবং নোয়াখালী 6 আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর 1 আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ 6 আসনে SM সাইফ মোস্তাফিজ, নরসিংদী 2 আসনে সারওয়ার তুষার, নারায়ণগঞ্জ 4 আসনে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবান আসনে SM সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা আশরাফ মাহদি, চট্টগ্রাম 8 আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনের বৈঠকে পোস্টাল ব্যালট লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির উদ্বেগ। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পোস্টাল ব্যালট, এনআইডি তথ্য সংগ্রহ ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে। পরে সেগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন মির্জা ফখরুল। বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিদেশে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছানো এবং ব্যালট পেপারের নকশা ও উপস্থাপনায় পক্ষপাতিত্ব করা হয়েছে। তিনি বলেন, এই ব্যালট পেপার সঠিক নয় এবং কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে। তিনি আরো বলেন, দেশে যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন তাদের জন্য পোস্টাল ব্যালট প্রতীক বরাদ্দের পর সঠিকভাবে দেয়ার অনুরোধ জানানো হয়েছে, যেন সাধারণ ভোটের মতো করেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা যায়। ঠিকভাবে দেয়ার অনুরোধ জানানো হয়েছে, যেন সাধারণ ভোটের মতো করেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা যায়।